ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসন আমরা শিখব উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স এবং সেই সাথে শিখব কিছু প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট যার মাধ্যমে আপনি আপনার ফাইল ম্যানেজমেন্টকে করে তুলতে পারবেন আরও বেশি ইফিসিয়েন্ট। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিবোর্ড শর্টকাট শেখার জন্য আমরা চলে এলাম উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের মধ্যে। প্রথমে আমরা শুরু করব প্রপার্টিজ নিয়ে। প্রপার্টিজ জিনিসটা কি? প্রপার্টিজটা হচ্ছে যে কোনো ফাইল বা ফোল্ডার সম্পর্কে যাবতীয় ইনফরমেশনের সমষ্টি। অর্থাৎ যে কোনো ফাইল বা ফোল্ডার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে প্রপার্টিজ ভিউ করতে হবে। তবে এই প্রপার্টিজে যাওয়ার আগে আমরা কিন্তু কুইকলি যে কোনো ফাইল বা ফোল্ডার সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারি। সেটা কিভাবে? আপনি শুধুমাত্র আপনার কার্সরটা হোভার করবেন সেই ফাইল বা ফোল্ডারের উপরে, তাহলে দেখতে পারবেন একটা টুল টিপ এসেছে এবং এই টুল টিপের মধ্যেই লেখা আছে এইটা কবে ক্রিয়েট করা হয়েছে, এর সাইজ কত, ইত্যাদি ইত্যাদি। আবার আপনি চাইলে ডিটেলস পেনের মাধ্যমেও কিন্তু ডান দিক থেকে দেখতে পারবেন এই আইটেম সম্পর্কে বেশ কিছু তথ্য। আবার আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা প্রপার্টিজ বাটন রয়েছে। এক্স্যাক্টলি আমরা কিন্তু এটার কথাই বলছি। আমরা তো পেলাম সংক্ষেপে কিছু ইনফরমেশন, কিন্তু আমার আরও বেশি কিছু লাগবে। তার জন্য আমাদেরকে ওই ফাইল বা ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। তারপর রাইট বাটন ক্লিক করব, কনটেক্সট মেনু থেকে সিলেক্ট করব প্রপার্টিজ। আমরা কিন্তু চাইলে অল্টার প্লাস এন্টার কিটাও হিট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ডের অল্টার কি প্রেস করে এন্টার প্রেস করতে হবে। সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। আমরা এর জন্য ভার্চুয়াল কিবোর্ডটা ওপেন করলাম। তো আপনার হাতে যে কিবোর্ডটা রয়েছে ইতিমধ্যে সেটাও কিন্তু দেখতে একেবারে এরকম। অল্টার কিটা হচ্ছে এই কিটা। সাধারণত অল্টার কি থাকে স্পেস বারের বামে এবং ডানে, তার মানে দুটো অল্টার কি থেকে থাকে। যে কোনো ফোল্ডার বা ফাইলের প্রপার্টিজ ওপেন করার জন্য আমরা এই অল্টার চেপে এন্টার চাপবো। আমি দেখাচ্ছি। ধরুন এখন আমরা সিলেক্ট করছি অল্টার এনার। দেখুন সাথে সাথে একটা উইন্ডো চলে এসেছে। আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রপার্টিজ। এখন এই প্রপার্টিজে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই ডকুমেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য। এই যেমন ধরুন এই যে এটা এটা মূলত একটা ফোল্ডার আমরা জানি। সো এই ফোল্ডার লেখাই আছে এটা কী টাইপ, টাইপ হচ্ছে ফাইল ফোল্ডার। আচ্ছা ভালো কথা। কোথায় অবস্থিত? এখানে অবস্থিত। সাইজ কি? এত। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখবেন ফোল্ডার বা এই ফাইলটার অরিজিনাল যে সাইজ তার চাইতে সাইজ অন ডিস্কটা একটু বেশি। কেন বেশি? কারণ হচ্ছে এটা যদি অরিজিনাল সাইজ হয়, ডিস্কে আসার পরে তার সাইজটা কিছুটা বেড়ে যায়। এই ফোল্ডারের মধ্যে রয়েছে টোটাল 218টা ফাইল এবং 18টা ফোল্ডার্স। এটা কবে ক্রিয়েট করা হয়েছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটটা। এবং এর আগে আমরা দেখেছি হিডেনের কাজটা। আমরা যদি হিডেন ক্লিক করে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করি সেক্ষেত্রে এই ফাইলটা হাইড হয়ে যাবে। আবার আমরা আনহাইড করার জন্য আনটিক করে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করতে পারি। এই ছিল মূলত একটা ফোল্ডারের প্রপার্টিজ। এবার আমরা দেখব বেশ কিছু ফাইলের প্রপার্টিজ, কারণ ফাইলের প্রপার্টিজটা ডিপেন্ড করে সেই ফাইল ফরম্যাটের উপরে। এবার আমরা ক্যান্সেল করে আরেকটু ডিটেলসে শিখি। এই যেমন ধরুন এখানে রয়েছে একটা ডক ফাইল। আমরা যদি রাইট বাটন ক্লিক করি প্রপার্টিজে যাই, আমরা এর সম্পর্কে যাবতীয় তথ্য পাবো। খেয়াল করে দেখুন লোকেশন পেয়েছি যে এস ডিস্কের মধ্যে আছে এবং তার মধ্যে ডকুমেন্ট নামের ফোল্ডারের মধ্যে আছে। তার মানে কি? এই যে ফাইলটা আপনি দেখতে পাচ্ছি এর প্যারেন্ট ফোল্ডার বা এর মেইন ফোল্ডার হচ্ছে ডকুমেন্টস, আর ডকুমেন্টসের প্যারেন্ট ফোল্ডার হচ্ছে স্কিলোগ্রাম। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি লোকেশন। এটা কি টাইপ? এটা হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট, লেখাই আছে উপরে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা কি দিয়ে ওপেন হয়, অর্থাৎ কোন সফটওয়্যার দিয়ে এটা আমরা ওপেন করি। এখানে লেখাই আছে ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আমরা যদি চেঞ্জে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো আমার এখানে আরও বেশ কিছু অপশন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো কোনোটা দিয়েই আমি এটা ওপেন করতে পারবো না, কারণ এগুলো একটাও কোনো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার না। ওকে, সো আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা আবার দেখছি সাইজে। দেখুন এর যে সাইজটা রয়েছে 15.7, কিন্তু ডিস্কে আসার পর এটা হয়ে গেল 16.0। আগেই বলেছিলাম। যাই হোক, এটা কবে ক্রিয়েট করা হয়েছে, কবে মডিফাইড করা হয়েছে এবং কবে অ্যাক্সেস করা হয়েছে সেই ডেট এবং সময়ও আমরা দেখতে পাচ্ছি একদম সেকেন্ড সহ। হোয়াট এভার। সো এই ছিল মূলত একটা যে কোনো একটা ডকুমেন্ট ফাইলের প্রপার্টিজ। কিন্তু আপনি যদি ডান দিকে খেয়াল করেন এই সম্পর্কে আমি আরও বেশি ইনফরমেশন জানতে পারবো। এই যেমন ধরুন কি টাইপ, এটা আমরা এখানেও পেয়েছি, সাইজটাও পেয়েছি। লোকেশন, সাইজের ব্যাপার খেয়াল করুন, আমরা এটার অরিজিনাল ফাইল সাইজটা পেয়েছি, আমরা ফাইল সাইজ অন ডিস্কটা পাইনি। ওকে, ইটস ওকে, নো প্রবলেম। খুব বেশি তো ডিফারেন্স হয় না, সামান্য কিছু হয়ে থাকে। ফাইল লোকেশনটা খেয়াল করুন, ঠিক আছে আমরা এখানেও পেয়েছি। ডেট মডিফাইড সেটাও আমরা এখানে পেয়েছি। টাইটেলটা হচ্ছে এইটার যে টাইটেলটা রয়েছে সেটাও আমরা এখানেও পেয়েছি, অথর খেয়াল করে দেখুন আমরা কিন্তু অথর, ট্যাগ,
কন্টেন্ট টাইপ, তারপরে কতগুলো পেজ আছে এর মধ্যে, এই জিনিসগুলো পাচ্ছিলাম না। তারপরে লাস্ট কবে প্রিন্ট করা হয়েছে সেটাও আমি দেখতে পাবো এই ডিটেলস পেনের মধ্যে। আবার টোটাল এডিটিং টাইম 17 মিনিট ধরে কিন্তু এই ফাইলটা বানানো হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা তথ্য। এখন কথা হচ্ছে এগুলো কি কেন এখানে নাই? এগুলো এখানে আছে, তবে এই জেনারেল নামের যে ট্যাবটা সেখানে নাই। এটার জন্য আমাকে যেতে হবে ডিটেলসে, যেখানে আমি ঠিক এইরকম ইনফরমেশনগুলোই দেখতে পাবো। এই যেমন ধরুন, এটা টাইটেল কি? ভিডিও স্ক্রিপ্ট। আমি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারি। এর সাবজেক্ট কি? আমরা চাইলে এখানে একটা সাবজেক্ট দিয়ে দিতে পারি। ধরুন এর সাবজেক্ট দিলাম স্ক্রিপ্ট। ওকে, ট্যাগ, এখন এই ট্যাগটা দিলাম স্কিলোগ্রাম। ফাইন, আমরা এখানে অন্য কোনো ট্যাগ দিতে পারি। আমরা দিতে পারি এই ট্যাগটা হচ্ছে ভিডিও। এরপর আমরা এন্টার প্রেস করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি নিজের মতো দেন, কমেন্ট ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি অথর, যিনি এই ফাইলটা তৈরি করেছেন। এরপর দেখতে পাচ্ছি লাস্ট সেভড বাই, অর্থাৎ অথর এটাকে সেভ করতে পারে, নাও করতে পারে, অন্য একটা কম্পিউটারে গিয়ে এটা আমরা সেভ করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে না, যিনি অথর তিনি এটাকে শেষবারের মতো সেভ করেছিলেন। রিভিশন নাম্বার, রিভিশন নাম্বার মানে হচ্ছে কতবার এটাকে আমরা চেঞ্জ করেছি। যতবার চেঞ্জ করবো ততবার এই নাম্বারটা বাড়তে থাকবে। ভার্সন নাম্বার, প্রোগ্রাম নেম, কোম্পানি, ম্যানেজার, আমরা এখানে যেই জিনিসগুলো আমি ইনপুট ফিল্ড পাবো সেখানে আমরা লিখতে পারবো। কোম্পানির জায়গায় আমরা যদি লিখে দিই কিলোগ্রাম এবং এন্টার প্রেস করছি, লেখা হয়ে গিয়েছে। আমি যদি এখন অ্যাপ্লাই ক্লিক করি এবং ওকে দেই, আবার যদি আমি প্রপার্টিজে চলে যাই, আমি সেই ইনফরমেশন দেখতে পাবো যেগুলো আমি লিখেছিলাম এখানে। এই দেখুন কোম্পানির নাম চলে এসেছে। এখানে আমি ভিডিও অ্যাড করেছিলাম, ভিডিও চলে এসেছে। এখানে আমি সাবজেক্ট দিয়েছিলাম স্ক্রিপ্ট, সেটাও চলে এসেছে। অর্থাৎ এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অনেকে এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু ধরুন আপনি একটা ইউনিক কাজ করেছেন এবং চাচ্ছেন আপনার এটার ক্রেডিট যেন আপনার কাছেই থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে সবসময় রিকমেন্ড করব এগুলো একটু ফিল আপ করে দিবেন। তাতে করে যেটা হবে, কারো কাছে আপনি যখন এই ফাইলটা পাঠাবেন, আপনি কিন্তু ইন ফিউচারে ওই ফাইলটার মালিকানা দাবি করতে পারবেন, কারণ অধিকাংশ মানুষই এটা নিয়ে খুব একটা অ্যাওয়ার না। এনিওয়ে, সো এখানে আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, লাইক ওয়ার্ড কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট, কতগুলো ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে, লাইন কতগুলো আছে, ইত্যাদি ইত্যাদি। মানে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে যা থাকে সব পেয়ে যাচ্ছি। কোন কম্পিউটারে কাজ করা হচ্ছে? এই কম্পিউটারে। ওকে, সো এই হচ্ছে মূলত এখানকার ইনফরমেশন। কিন্তু কখনো যদি মনে হয় আপনি এখানকার ইনফরমেশনগুলোকে রিমুভ করবেন, কিন্তু কখনো যদি আপনার মনে হয় যে না, এগুলো আপনি রিমুভ করে দিবেন, আপনি সিম্পলি রিমুভ প্রপার্টিজ এবং পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। এরপরে আরেকটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি যদি প্রথম অপশনটা সিলেক্ট করে দিন, লাইক ক্রিয়েট আ কপি উইথ অল পসিবল প্রপার্টিজ রিমুভড। আচ্ছা, যে সবগুলো কিন্তু রিমুভ করা সম্ভব না, যেগুলো রিমুভ করা যায় সেগুলো রিমুভ করে একটা কপি আপনাকে তৈরি করে দিবে। কিংবা আপনি যদি বলেন যে না ভাই, আপনি এইগুলোগুলো মুছে দেন। ধরুন আমি অথর্স এবং লাস্ট সেভ বাই এই ইনফরমেশন দুটো মুছে দিতে যাচ্ছি। এখন আমি যদি এখান থেকে ওকে প্রেস করি, দেখুন এখান থেকে একটা মুছে গিয়েছে, অথর নেই। এখন আমি যদি চাই নিজেকে অথর হিসেবে এখানে লিখতে, সেটা কিন্তু সম্ভব। আমি লিখে দিচ্ছি আমার নাম। যখন আমি লিখতে যাব আমার নাম, সেক্ষেত্রে আসলে আমার যে কোনো নামই হবে না, আমার এই কম্পিউটারে আমার যেই নাম হিসেবে আছে সেই নামটাই আসবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখুন হয়ে গেল। এখন আমি অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করলে দেখতে পাবো যে অথরের জায়গায় আমার নামটা বসে গিয়েছে। এই ছিল মূলত মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টের প্রপার্টিজ। আমরা যদি কোনো একটা এক্সেল ডকুমেন্টে যাই, সেক্ষেত্রেও কিন্তু ঘটনাটা সিমিলার। আমরা এখানে এই জেনারেল ইনফরমেশন তো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা অপশন, সিকিউরিটি। দিস ফাইল কেম ফ্রম অ্যানাদার কম্পিউটার অ্যান্ড মাইট বি ব্লক টু হেল্প প্রোটেক্ট দিস কম্পিউটার। তার মানে হচ্ছে আপনার কম্পিউটারের প্রোটেকশনের জন্য ও প্রথমে এটাকে ব্লক করে রাখে, কিন্তু আপনার যদি মনে হয় যে না এই ফাইলটা সেফ আছে, আপনি চাইলে আনব্লক করে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে এই ইনফরমেশনগুলো তো আমরা জানি ইতিমধ্যে, যেটা কী দিয়ে ওপেন হয়, কী টাইপের ফাইল, কোথায় আছে, কতটুকু সাইজ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিটেলসে গেলে আমরা কিন্তু ডক ফাইলে যে ধরনের ইনফরমেশন পেয়েছি সেটা পাবো না, আমরা পাবো এখানে, পাবো এখানকার মতো। অর্থাৎ একটা এক্সেল শিটের যে ধরনের ইনফরমেশন ক্যারি করা উচিত সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে পাবো। অলরাইট, সো এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, আদারওয়াইজ ক্যান্সেল করে দিতে পারি। এরপর চলুন দেখে নেওয়া যাক একটা পিকচারের প্রপার্টিজ। সো আমরা পিকচারটা যখন সিলেক্ট করলাম, তখন ডান দিকে কিন্তু খুব বেশি ইনফরমেশন নেই, একদম বেসিক, লাইক এটা ডাইমেনশন কত, এটা কবে মডিফাইড হয়েছে, সাইজ কত এবং কোথায় আছে। সো আমরা রাইট বাটন ক্লিক করে এটার প্রপার্টিজটা দেখার চেষ্টা করি।
এখানে অ্যাজ ইউজুয়াল এটা আর দেখার মতো তেমন কিছু নাই, তবে আমি যদি চাই কখনো এটা কী দিয়ে ওপেন হবে সেটা চেঞ্জ করতে, বাই ডিফল্ট মানে হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিক করার সাথে সাথেই কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে এটা ওপেন হবে। এখানে আমরা স্নিপিং টুল দেখতে পাচ্ছি, পেইন্ট দেখতে পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি এবং অন্যান্য জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো দিয়েও ইমেজ ফাইল খোলা যায়, বাট ইমেজ ভিউয়ার হিসেবে এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। সো আমি আপাতত এগুলো কোনোটাই সিলেক্ট করছি না, যেভাবে আছে সেভাবেই রেখে আমি ডিটেলসে চলে যাচ্ছি। এইবার খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ডিফারেন্ট সব ইনফরমেশন। এখানে আমরা টাইটেল, সাবজেক্টের পরে রেটিংও দেখতে পাচ্ছি। হয় না, আমরা কখনো কখনো নিজেদের কিছু ছবি তুলেছি, বাট একই রকম ছবি, লাইক একই পজিশনে একই পোজে ছবি, কিন্তু সামান্য ডিফারেন্স। আমরা চাইলে এগুলোকে রেটিং করে নিজেদের জন্য, একদম নিজেদের জন্য সেগুলো রেটিং করে দিতে পারি, যেন ইন ফিউচারে বুঝতে পারি হ্যাঁ এটাই আমার সেই ফাইল। তবে এটা খুব বেশি আহামরি কোনো কাজের ফিচার না। আপনি তবে ট্যাগটা ইউজ করতে পারেন, কারণ ট্যাগটা ইউজ করলে আপনার অনেক সুবিধা হবে। ইন ফিউচারে এগুলো আপনি সার্চেও খুঁজে পাবেন। কমেন্ট, ফাইন, এখানেও অথর আছে এবং ডেট টেকেন, প্রোগ্রাম নেম, ডেট অ্যাকোয়ার্ড, কপিরাইট ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা অন্যান্য ইনফরমেশন দেখতে পাচ্ছি। যেহেতু এটা কোনো ক্যামেরা দিয়ে তোলা না, যেহেতু একটা ছবি, এটাকে ধরা হয়েছে হয়তো বা এটা ক্যামেরা দিয়ে তোলা, কিন্তু আসলে ক্যামেরা দিয়ে তোলা না, যার কারণে আমরা ক্যামেরা সম্পর্কে কোনো ইনফরমেশন পাচ্ছি না। কিন্তু যদি এমন হয় আপনি জানেন এটার ইনফরমেশন, আপনি চাইলে এগুলো দিয়ে দিতে পারেন এটা আপনার মতো করে, যে লাইক আইএসও স্পিড কত, এক্সপোজার টাইম কত, এফ স্টপ কত, ক্যামেরা মডেল কত, ক্যামেরা মার্কার কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি অনেক ইনফরমেশন দিতে পারবেন এই সম্পর্কে। তো এই আর কি, এখানে যাবতীয় ইনফরমেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, লাইট সোর্স ইত্যাদি, তো অনেক ধরনের ইনফরমেশন, স্পেশালি একটা ফটোর মধ্যে যত ধরনের ইনফরমেশন সম্ভব সব কিছু আমরা এখানে দেখতে পাবো। ক্যান্সেল করে দিচ্ছি এটা। এবার আমরা চলে যাই একটা MP3 ফাইলে, প্রপার্টিজ, ডিটেইলস। এখানে দেখুন MP3 ফাইলে আপনি যদি এই যে অ্যালবামের নাম, ইয়ার এবং আর্টিস্টের নাম দেন, তখনই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে যখন কোনো প্লেয়ার দিয়ে এটাকে প্লে করবেন তখন সেগুলো দেখতে পারবেন। আদারওয়াইজ শুধু দেখাবে এই নামটা, অর্থাৎ টাইটেলটা। কখনো কখনো এই টাইটেলটাও থাকে না। আপনি আপনার পছন্দের গান বা মিউজিক বা অডিও ফাইলগুলোকে গুছিয়ে রাখার জন্য এই ইনফরমেশনগুলো ফিল করে রাখবেন, সো দ্যাট আপনি যখন প্লে করেন এই ইনফরমেশনগুলো আপনি আপনার প্লে লিস্টে দেখতে পান। ঠিক এভাবেই আমরা অন্যান্য যত ধরনের ফাইল ফরম্যাট রয়েছে বা ফোল্ডার রয়েছে সবগুলোর ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ একটা ফাইল বা ফোল্ডারের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব আমরা প্রপার্টিজ থেকে। এই পর্যায়ে আমরা শিখব উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের বেশ কিছু কিবোর্ড শর্টকাটস, যার মাধ্যমে আপনি আরও ফাস্টার এবং ইফিশিয়েন্টলি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারকে অপারেট করতে পারবেন। তো উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের যে কিবোর্ড শর্টকাট রয়েছে সেটা জানার জন্য আমরা ব্রাউজার গিয়ে লিখব কিবোর্ড শর্টকাটস ইন উইন্ডোজ। আমরা এন্টার প্রেস করব। দেখুন প্রথম যে লিঙ্কটা আসবে এটা মাইক্রোসফট বিংয়ে। আমি যদি গুগলে সার্চ করি একই জিনিস লিখব আমি। দেখুন প্রথম যে লিঙ্কটা আসবে কিবোর্ড শর্টকাটস ইন উইন্ডোজ, এবং এটা হচ্ছে মাইক্রোসফট সাপোর্ট অফিসিয়াল। আমরা এখানে যাব। ফাইন, এইবার দেখুন যেই পেজটা এসেছে আমাদের সামনে এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটস ইন উইন্ডোজ। এখানে মাইক্রোসফট অফিসিয়ালি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর জন্য যত ধরনের কিবোর্ড শর্টকাট সম্ভব সব কিছু দিয়ে রেখেছে। তো আমরা সব ধরনের কিবোর্ড শর্টকাট শিখবো না, আমরা শুধু শিখবো ফাইল এক্সপ্লোরার সম্পর্কে। তো আমরা এটাকে এক্সপ্যান্ড করি ক্লিক করে। দেখুন যত কিবোর্ড শর্টকাট রয়েছে সব একেবারে সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে। ওকে, কিন্তু আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে উইন্ডোজ 10-এ ক্লিক করবেন, ফাইল এক্সপ্লোরার ক্লিক করলেই আপনারটা চলে আসবে। তো মোটামুটি ফাইল এক্সপ্লোরারের জন্য এই কিবোর্ড শর্টকাটগুলো প্রায় সিমিলার। আমরা শুধুমাত্র একটা একটা করে দেখব আসলে কোনটার কী কাজ। এই কিবোর্ড শর্টকাটগুলোর ব্যবহার দেখার জন্য আমরা এই ব্রাউজারের এই পেজটা এবং ফাইল এক্সপ্লোরারটাকে পাশাপাশি রাখবো। আমরা জানি সেটা কীভাবে করতে হয়, সেটারও কিন্তু একটা শর্টকাট রয়েছে, উইন্ডোজ এবং রাইট অ্যারো। আমি প্রত্যেকটা কিবোর্ড শর্টকাটটা আপনাকে দেখাবো এই ভার্চুয়াল কিবোর্ড দিয়ে, যেন আপনি বুঝতে পারেন আসলে আমি কী বলছি। উইন্ডোজ চেপে রাইটে ক্লিক করি, তারপর এখান থেকে সিলেক্ট করি আমরা এই ফাইল এক্সপ্লোরটা। আমরা ডিটেলস ট্যাবটাকে আপাতত এখানে মিনিমাইজ করে দিচ্ছি। তো প্রথম কিবোর্ড শর্টকাটটি হচ্ছে অল্টার প্লাস ডি। কী হবে যদি আমি অল্টার প্লাস ডি প্রেস করি? লেখাই আছে সিলেক্ট অ্যাড্রেস বার, এবং এই অ্যাড্রেস বারটা সিলেক্ট করার জন্য একটা কি অ্যাভেলেবল। আমি চাইলে আমার মাউস কার্সরটা এখানে রাখলেই হয়, অর্থাৎ এই যে রাখলাম, রেখে আমি যে এটাকে এখানে লেখার মতো উপযুক্তি করলাম, এই কাজটাই আমরা করতে পারবো খুব সহজে অল্টার প্লাস ডি দিয়ে। অল্টার ডি, দেখুন সিলেক্ট হয়ে গেছে।
কন্ট্রোল প্লাস ই। কন্ট্রোল প্লাস ই কিংবা কন্ট্রোল প্লাস এফ এটা সব জায়গায় কাজ করে। এরপর আমরা দেখছি কন্ট্রোল প্লাস ই। এই যে মাউসটা রাখলাম এই কাজটাই করে কন্ট্রোল প্লাস ই এবং কন্ট্রোল প্লাস এফ। এমনকি আমি যদি এই পেজের মধ্যে থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস এফ প্রেস করি, সেক্ষেত্রে আমার এখানে একটা সার্চ বক্স ওপেন হয়ে গিয়েছে। আমি এখন যদি লিখি CTRL প্লাস এফ, দেখুন এই ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ এই ওয়েব পেজের মধ্যে আমরা যেই লেখাটা লিখেছি সেটা খুঁজে পেয়েছে। আপনি কিন্তু এভাবে করবেন না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এভাবে আমি দেখাচ্ছি যেন আপনার চোখের সামনে থাকে ব্যাপারটা। কিন্তু আপনার সামনে যে কিবোর্ডটা রয়েছে সেখানে এটা আপনি ট্রাই করবেন। এবার আমি এই উইন্ডোটা সিলেক্ট করছি। আমি যদি কন্ট্রোল প্লাস এফ প্রেস করি সেক্ষেত্রে আমি এখানে কিছু লিখতে পারবো। আবার আমি যদি কন্ট্রোল প্লাস ই প্রেস করি সেক্ষেত্রেও একই কাজ করছে। এরপরে রয়েছে কন্ট্রোল প্লাস এন, যার কাজ হচ্ছে নতুন একটা উইন্ডো ওপেন করা। আমরা ইতিমধ্যে জানি উইন্ডো কী জিনিস। তো আমরা যদি এখানে কার্সরটা রেখে কন্ট্রোল প্লাস এন প্রেস করি কি হয় দেখি। দেখুন এই যে আমাদের আগে ডকুমেন্ট নামের যেই ফোল্ডারটা রয়েছিল সেটাই ওপেন হয়েছে, তবে নতুন একটা উইন্ডোর মধ্যে। এখন এই উইন্ডোটা ক্লোজ করার একটা শর্টকাট আমরা শিখেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ। তো আমরা এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল প্লাস ডাব্লিউ। এরপরে রয়েছে কন্ট্রোল প্লাস টি, অর্থাৎ এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্যাব, আমরা যদি এখানে চতুর্থ ট্যাবটা যদি ওপেন করতে চাই আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস টি। দেখুন নতুন আর একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা দেখছি কন্ট্রোল ট্যাব। এই হচ্ছে ট্যাব বাটন। আপনাদের কিবোর্ডের মধ্যে আপনার ট্যাব বাটনটা দেখতে পাবেন। আমি যদি এখন কন্ট্রোল ট্যাব করি কি হবে দেখুন। আমি এখন আছি ডকুমেন্টের মধ্যে, ধরুন আমি ক্যাপচারের মধ্যে আছি, এই ফোল্ডারের মধ্যে আছে। কন্ট্রোল ট্যাব। আবার যদি এখান থেকে কন্ট্রোল ট্যাব প্রেস করি আমাকে নিয়ে যাবে দিস পিসিতে। কন্ট্রোল ট্যাব। পরবর্তীতে রয়েছে কন্ট্রোল শিফট ট্যাব, অর্থাৎ মুভ টু দ্য প্রিভিয়াস ট্যাব। অর্থাৎ আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট ট্যাব প্রেস করি আমাকে নিয়ে যাবে এর আগের ট্যাবে। কন্ট্রোল শিফট ট্যাব, দেখুন আমি এর আগে ছিলাম এখানে, সেখানেই আমাকে নিয়ে গেল। এরপরে রয়েছে কন্ট্রোল 1 2 3। খেয়াল করে দেখুন আমার এখানে কি কি আছে, 1 2 3। আমি যদি এই 3 নম্বর ট্যাবে নেভিগেট করতে চাই সরাসরি আমি কন্ট্রোল 3 প্রেস করব, সাথে সাথে দেখবেন আমাকে এই ট্যাবে নেভিগেট করে নিয়ে এসেছে। আমি যদি এবার কন্ট্রোল 2 প্রেস করি তাহলে এই যে মাঝখানে 1 2 নম্বর যে ট্যাবটা সেখানে নিয়ে যাবে। কন্ট্রোল 2 ডকুমেন্ট, কন্ট্রোল 1 ক্যাপচার। এরপর আছে কন্ট্রোল মাউস স্ক্রল হুইল। এটা আমরা ইতিমধ্যে দেখেছি যে কন্ট্রোল প্রেস করে আমি যখন মাউসের স্ক্রল করি, আমার যে মাউসের যে ফিজিক্যাল একটা স্ক্রলার আছে সেইটা স্ক্রল করলে আমরা এই লেআউটটা চেঞ্জ করতে পারি, রাইট? পরবর্তী রয়েছে কন্ট্রোল শিফট ই, ডিসপ্লে অল ফোল্ডার্স অ্যাবভ সিলেক্টেড ফোল্ডার। খেয়াল করুন আমরা যদি এখন এই যে ফোল্ডারটায় চলে যাই, এবার এই যে এখানে আসলাম, এরপর আমরা এটা প্রেস করব কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট ই। দেখুন এটা কি করলো, এর নিচে যে ফোল্ডারটা অর্থাৎ এর ভিতরে যে ফোল্ডারটা আছে এক ধাপ এক্সপ্যান্ড করে দিল। এরপরে রয়েছে কন্ট্রোল শিফট এন। আমরা জানি কন্ট্রোল শিফট এন এর কাজ কি। কন্ট্রোল শিফট প্রেস করে এন প্রেস করব, তখন আমার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। চলুন দেখি। কন্ট্রোল শিফট এন, নতুন একটা ফোল্ডার এসেছে, আমরা এটার নাম দিলাম স্কিল। এরপর রয়েছে নামলক প্লাস অ্যাস্টারেস্ক। এই অ্যাস্টারেস্কটা মানে হচ্ছে ওই যে স্টার থাকে না একটা কিবোর্ডের মধ্যে, সেই স্টার এবং নামলক। তো নামলক জিনিসটা কি, এই কিবোর্ডের মধ্যে কিন্তু নামলকটা আমি দেখাতে পারবো না, তার জন্য আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন। নর্মালি হয় কি, এই যে আমাদের কিবোর্ডটা, এই যে নাম্বার প্যাড থাকে, যে একটু স্পেশালি বড় কিবোর্ড যেগুলো হয় নাম্বার প্যাড থাকে, নাম্বার প্যাডের উপর দেখবেন 7-এর ঠিক উপরেই থাকে নাম লক বা নাম ক্লিয়ার, এরকম কিছু একটা থাকে। আমি আরেকটা ছবিতে দেখাচ্ছি আপনাকে, এই যে 7-এর উপরেই থাকে নাম লক অর্থাৎ নাম্বার লক। আমি যদি এই বাটনটাতে একবার প্রেস করি দেখবেন যে এখানে একটা বাতি জ্বলছে, তাহলে যেটা হবে আমি কিছুটা লিখতে পারবো। কিন্তু আমি যদি এটা আরেকবার প্রেস করি দেখবেন যে এই বাটনগুলো কাজ করবে না। তো আমরা এই নাম লকটার ব্যবহার দেখব। এখান থেকে যেহেতু দেখাতে পারছি না, আমি আমার ফিজিক্যাল কিবোর্ড থেকে দেখাবো, আপনিও ট্রাই করবেন আপনার মতো করে। সো বলা হচ্ছে নাম লক প্লাস অ্যাস্টারেস্ক যদি আমি একসাথে চাপি কি হবে, ডিসপ্লে অল ফোল্ডার্স আন্ডার দ্য সিলেক্টেড ফোল্ডার। আমি এবার ট্রাই করি নাম লক প্লাস অ্যাস্টারেস্ক।
ও মাই গড, খেয়াল করে দেখুন এর মধ্যে যত কিছু আছে মানে প্রত্যেকের সাব ফোল্ডারগুলো এক্সপ্যান্ড হয়ে গেছে, প্রত্যেকের হিউজ, ভয়াবহ একটা অবস্থা। এই যে এক্সপ্যান্ড হয়ে গিয়েছে ফোল্ডারগুলো, অনেক বিচ্ছিরি লাগছে দেখতে। কিভাবে আমরা এটাকে কোলাপস করব, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, কোলাপস অল সিলেক্টেড ফোল্ডার। দ্যাট মিনস নামলক প্লাস অ্যাস্টেরিস্ক চাপলে সব এক্সপ্যান্ড হয়ে যাবে, আবার নামলক প্লাস মাইনাস চাপলে সব কিছু কোলাপস হবে। তো আমি ট্রাই করি নামলক প্লাস মাইনাস। আমরা দেখতে পাচ্ছি নামলক প্লাস মাইনাস করলে পার্টিকুলার একটা ফোল্ডার বা ডিস্ক কোলাপস করে, এর মধ্যে থাকা সাব ফোল্ডারগুলো কোলাপস করে না। তার মানে আমাদের কি করতে হবে, একটা একটা করে নামলক প্লাস মাইনাস দিয়ে সব কিছু কোলাপস করতে হবে। তো শুরু করি, এখানে আমি মাউসটা রাখছি, নামলক প্লাস মাইনাস, একটা কোলাপস হলো, এবং এই যে বড় ফোল্ডারটা সবচেয়ে, নামলক প্লাস মাইনাস, এটা মূলত একটা জিপ ফাইল, ফোল্ডার না, বাট ফোল্ডারের মতো বিহেভ করে, স্পেশালি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের পর থেকে। এবার আমরা ডকুমেন্টের এখানে গিয়ে আবার নামলক মাইনাস দিই, ডান। তো নামলকের আরও একটা শর্টকাট রয়েছে, সেটা নামলক প্লাস প্লাস। ওকে, দেখি কি হয়। সো আমরা এই ডকুমেন্টের উপর মাউসটা রাখলাম, নামলক তারপর প্লাস। হ্যাঁ, নামলক প্লাস দিলে হয় যেটা, যে এই ফোল্ডারটা শুধু এক্সপ্যান্ড হবে, ঠিক এই যে নামলক মাইনাসের উল্টোটা। নামলক মাইনাস একটা একটা করে ফোল্ডার কোলাপস করে, অন্যদিকে নামলক প্লাস একটা একটা করে ফোল্ডার এক্সপ্যান্ড করে। তো আমি যখন এই ডকুমেন্টের উপরে মাউসটা রেখে নামলক প্লাস চাপলাম, দেখুন শুধু ডকুমেন্ট ফোল্ডারটার মধ্যে যা কিছু আছে এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। পরবর্তী কিবোর্ড শর্টকাটটা হচ্ছে আমাদের অল্টার প্লাস পি। ফাইন, এর কাজ কি দেখুন, লেখা আছে ডিসপ্লে প্রিভিউ প্যানেল। প্রিভিউ প্যানেলটা হচ্ছে এই যে ডান দিকে যেটা ছিল। আমরা একটা কাজ করি, এটাকে আরেকটু ডান দিকে সরিয়ে দিই আমাদের যেন আর দেখতে সুবিধা হয়। ওকে, সো অল্টার প্লাস পি, অল্টার পি, এই যে দেখুন সাথে সাথে প্রিভিউ প্যানটা সুইচ করেছে, অর্থাৎ আগে ছিল কিন্তু ডিটেলস পেইন। আমি আবার ট্রাই করি, অল্টার প্লাস পি, এটা চলে গিয়েছে, অল্টার প্লাস পি চলে এসেছে। অর্থাৎ আমি যদি কোনো ফাইল বা ফোল্ডারের উপরে, লাইক ধরুন এই যে ছবিটা, এখানে রেখে অল্টার প্লাস পি প্রেস করি, প্রিভিউ চলে যাবে, অল্টার প্লাস পি প্রেস করলে চলে আসবে। আপনি যখন কোনো পিকচার সিলেক্ট করবেন, আপনি উপর দিকে আরও কিছু অপশন দেখতে পাবেন, এই যেমন রোটেট লেফট, রোটেট রাইট এবং সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আমি যদি চাই এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করব, আমি শুধু সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করলেই হয়ে যাবে। তবে আপনি যদি চান এই ছবিটা বাম দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে, সেক্ষেত্রে রোটেট লেফট, ডান দিকে যদি 90 ডিগ্রি ঘোরাতে চান, রোটেট রাইট। এরপর আমরা দেখতে পাচ্ছি অল্টার এন্টার। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিভাবে অল্টার এন্টার মাধ্যমে যে কোনো ফাইল বা ফোল্ডারের প্রপার্টিজ ডায়লগ বক্সটা ওপেন করতে হয়। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি অল্টার এন্টার, এই কোণা দিয়ে এসেছে, হোয়াট এভার, এই হচ্ছে আমাদের প্রপার্টিজ ডায়লগ বক্স। এরপর আমরা দেখতে পাচ্ছি অল্টার রাইট অ্যারো, এতে করে আমরা নেক্সট ফোল্ডারটা দেখতে পারবো। আপ অ্যারোর মাধ্যমে ঠিক আগের ফোল্ডারটা অর্থাৎ প্যারেন্ট ফোল্ডারটা, এবং লেফট অ্যারোর মাধ্যমে প্রিভিয়াস ফোল্ডারটা। এটা আমরা অলরেডি দেখেছি, এই যে তিনটা বাটন আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা দেখুন এখন তিনটা কিন্তু অ্যাক্টিভ। আমি যখন এখানে ছিলাম তখন কিন্তু শুধু এটা আর এটা অ্যাক্টিভ ছিল। এগুলোর কাজই আমরা করতে পারি অল্টার দিয়ে এই অ্যারোর মাধ্যমে। এর আরও একটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে ব্যাক স্পেস। অর্থাৎ আমি এই ডকুমেন্ট ফোল্ডারে ঢুকলাম, আমি যদি চাই এখান থেকে বের হয়ে আসব, আমি শুধু আমার কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটা, অর্থাৎ এই যে ব্যাক স্পেস বাটন থাকে একটা, শুধু ব্যাক স্পেস বাটনটাতে প্রেস করলেই হয়ে যাবে, এই যে ব্যাক স্পেস। ওকে, এরপরে আমাদের লাস্ট আর কিছু রয়েছে, সেটা হচ্ছে রাইট অ্যারো। রাইট অ্যারোর কাজটা হচ্ছে, ধরুন আমি এই যে এখানে যাচ্ছি এবং এই ভিডিও একটু চেঞ্জ করি, তো এখন আমি চাচ্ছি এদের প্রিভিউ করব। ওকে, সো প্রিভিউর জন্য আমি প্রিভিউ প্যানটা ওপেন করলাম। এখন আমি যদি চাই যে এইটার প্রিভিউ দেখবো, আমাকে তো অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। তো এটার প্রিভিউ দেখা যাবে না, কারণ এর কোনো প্রিভিউ দেখা সম্ভব না, কারণ সব ফাইলের প্রিভিউ আপনি দেখতে পাবেন না। আপনি চাইলে এই পিডিএফ ফাইলের প্রিভিউ দেখতে পারবেন। তো আমি এই পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম এবং আমি প্রিভিউ দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি পরবর্তী একটা দেখতে চাই, আমাকে মাউস কার্সর নিয়ে সেই ফাইলটার উপর যেতে হবে এবং দেখতে পাচ্ছি আমার প্রিভিউ। এখন আমি যদি চাই এটাকে এই যে মাউস ছাড়া দ্রুত কাজটা করব, কীভাবে করব, সেক্ষেত্রে আপনাকে আপনার ফিজিক্যাল কিবোর্ডের অ্যারো বাটনগুলো প্রেস করতে হবে। এই যেমন ধরুন আমি এখন অ্যারো বাটনগুলো প্রেস করছি, এই যে উপরে নিচে ইচ্ছা মতো আমি যেভাবে যেতে চাচ্ছি সেভাবে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। ওকে,
তো এই হচ্ছে মূলত অ্যারো বাটনের কাজ, অর্থাৎ নেভিগেট করা এক জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ এই ফাইলটা থেকে আর এক ফাইল, সেই ফাইল, এভাবে করে আপনাকে একটা সিলেকশনের সুযোগ করে দিচ্ছে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, রাইট এবং লেফট দেখেছি আমরা, আপ এবং ডাউনের ব্যাপারটা অনেকটা এরকম উপরে নিচের দিকে যাওয়ার জন্য। এরপরে রয়েছে হোম এবং এন্ড। হোমের কাজটা কি? হোমের কাজ হচ্ছে মূলত আপনাকে একেবারে টপ অ্যাক্টিভ উইন্ডোতে নিয়ে যাওয়া অথবা টপ কোনো একটা সিলেকশনে নিয়ে যাওয়া। অর্থাৎ এখানে খেয়াল করুন, এখানে আমার এটা যদি আমি একদম এন্ড ধরি এবং সবার শেষ, তাহলে এটা হবে তার হোম। সো এই হোমে যেতে গেলে আমাকে হোম প্রেস করতে হবে। হোম প্রেস করলে আমি সরাসরি এখানে চলে যেতে পারবো। সো এর জন্য আমি এই এন্ডটাকে সিলেক্ট করে হোমে প্রেস করছি। দেখুন আমাকে এইখানকার সিলেক্ট চলে গেল এইখানটাতে একদম প্রথমে। এখন আমি যদি চাই এখানে আমি আছি ভালো কথা, কিন্তু আমাকে একবার শেষে নিয়ে যাক, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এন বাটন প্রেস করতে হবে। দেখুন একবার শেষে চলে এসেছে। এখন এই দুটো বাটন দিয়ে কিন্তু আরও বেশ কিছু কাজ করা যায়, সেটাই আমি আপনাকে দেখাবো। এটা কিন্তু একটা কুইক টিপস, আপনার খুব কাজে আসবে। সেটা হচ্ছে, ধরুন আপনি চাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত সব ফাইল সিলেক্ট করতে। এখন আপনি কীভাবে করবেন? আপনি কন্ট্রোল চেপে একটা একটা ধরতে হবে, রাইট? এইভাবে, কিংবা আপনি চাইলে যে এইভাবে ধরবেন, কিন্তু আবার এইটার জন্য আবার একটা একটা করে ধরতে হবে। এই তো ব্যাপারটা। কিন্তু আপনি চাইলে প্রথমটা সিলেক্ট করবেন এবং কন্ট্রোল শিফট প্রেস করে এন্ডে প্রেস করুন, দেখবেন সব সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি ভার্চুয়াল কিবোর্ড থেকে। ধরুন আপনি এই ফাইল, এরপরের যা কিছু আছে, এরপর থেকে যা কিছু আছে সব আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট এবং তারপরে এন্ড। তো এখানে কিন্তু আমার এন্ড বাটনটা নাই, যার কারণে আমি চাইলেও দেখাতে পারবো না। আবার ঠিক অন্যভাবে আমি যদি চাই আগের যত ফাইল বা ফোল্ডার রয়েছে সব সিলেক্ট হবে, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট প্লাস হোম। দেখুন এর আগের সব কিছু সিলেক্ট হয়ে গিয়েছে। এটা শুধু এখানে না, আপনি যদি চান কোনো টেক্সট কপি পেস্ট করবেন লম্বা পেজ থেকে, সেক্ষেত্রে ওটা খুব কাজে আসবে। এই যেমন ধরুন আমি যদি চাই এখান থেকে এই পর্যন্ত সব টেক্সট সিলেক্ট করবো, আমি কী করবো? আমি হয়তো এখান থেকে ড্র্যাগ করে এইভাবে ধরে ধরে মাউসের হুলটা ঘুরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, তাই তো? তো আমি যেটা করব, এত কষ্ট করব না, আমি সিম্পলি এইখানে একটা বা দুটো বা কিছু একটা সিলেক্ট করে দিব। আমি স্ক্রল করে নিচে চলে আসব। এরপর আমি শুধু শিফট চেপে এখানে একটা শুধু ক্লিক করব। দেখুন ম্যাজিকের মতো এখান থেকে এই পর্যন্ত সব কিছু সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এখানে কন্ট্রোল দিয়েছিলাম, কন্ট্রোল ছাড়াও কিন্তু হবে। আমি যদি এখানে প্রেস করে আপনি যদি শিফট চেপে এন্ডে ক্লিক করেন, সেক্ষেত্রে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোলের কোনো দরকার নেই। সবার শেষে আমরা দেখতে পাচ্ছি F11। এর কাজ হচ্ছে মূলত কোনো একটা অ্যাক্টিভ উইন্ডোকে ফুল স্ক্রিনে নিয়ে যাওয়া। এখন এই উইন্ডোটা আমার অ্যাক্টিভ রয়েছে, আমি এটা ট্রাই করি F11। দেখুন পুরো ফোল্ডারটা আমার ফুল স্ক্রিনে চলে এসেছে, অর্থাৎ আমি কিন্তু কোনো টাস্ক বার দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, রাইট? আমি যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, আমি কুইকলি F11এই প্রেস করব। আমি কিছু বাটন দেখিয়েছি যেগুলো আমার এই ভার্চুয়াল কিবোর্ডে ছিল না, আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যেমন ধরুন এই হচ্ছে সেই হোম বাটন, এই এন্ড, পেজ আপ, পেজ ডাউন, ডিলিট আমরা আগেই দেখেছিলাম, আর এই হচ্ছে ব্যাক স্পেস। তো এইগুলো আপনারা অলরেডি জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো আছে এখানে। হ্যাঁ, আর এই যে বলছিলাম F11, এই হচ্ছে F11, এইটা একদম টপ রোতে থাকে F11 এই কিটা। অলরাইট, আমরা কিন্তু ফাইল এক্সপ্লোরারের যত ধরনের কিবোর্ড শর্টকাট রয়েছে সব দেখে ফেললাম, কিছুই বাদ রাখিনি। এখন এবার আপনার পালা, একটা একটা করে সবগুলো দেখবেন, এবং শুধু দেখলেই হবে না, এটা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি যত কিবোর্ড শর্টকাট ইউজ করবেন ততই আপনার কাজ ফাস্টার হবে। অলরাইট, দেখতে দেখতে আমরা এই লেসনের শেষে চলে এলাম। আমরা কিন্তু এই লেসন থেকে শিখেছি দারুণ সব কিবোর্ড শর্টকাটস, এবং সেই সাথে শিখেছি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। লেসনটা শেষ করার আগে আমি আপনার সাথে আরও দুটো টিপস শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে, প্রথমত আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো কিছু কপি অ্যান্ড পেস্ট করতে চাই, আমরা কপি করার জন্য এই বাটনগুলোর হেল্প নেই, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি প্রেস করি, তাই তো? আমরা কিন্তু যে কোনো ফোল্ডার ড্র্যাগ করে আরেকটা ফোল্ডার উপর যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে সেটা কিন্তু মুভ হয়ে যায়। ওকে, আপনি একটু ট্রাই করবেন, মুভ হয়ে যায়। কিন্তু আপনি যদি চান সেটাকে কপি করবেন, ঠিক ড্র্যাগ করেই কপি করবেন, সিম্পল আপনাকে করতে হবে কি, আপনি কন্ট্রোলটা প্রেস করে ধরুন, দেখবেন এটা চেঞ্জ হয়ে কপি টু হয়ে গিয়েছে। সো এটা বেশি কাজে লাগে যদি আপনি পাশাপাশি দুটো উইন্ডোর মধ্যে টানা হ্যাচড়া করে ফাইলগুলোকে সরিয়ে নিতে পারেন। এই যেমন ধরুন এখানে একটা স্কিল নামের যে ফোল্ডার রয়েছে একদম এমটি, আসুন আমরা এই ফোল্ডারের মধ্যে এখান থেকে কিছু ফাইল এখানে নিয়ে আসি। সেটার জন্য যেটা করতে পারি, আমরা এটা ধরে
এই যে এখানে আমি গিয়ে এখানে ছেড়ে দিতে পারি মুভ অথবা কপি। তো আমি মুভ করে ছেড়ে দিলাম, দেখুন এই ফোল্ডারটার এখানে নাই, এটা এখানে চলে এসেছে। আবার আমি যদি চাই কপি করব ওয়ালপেপার এই ফোল্ডারটাকে টেনে ধরে কন্ট্রোল চেপে এখানে যাব, ছেড়ে দেব। আমরা চাইলে পাশাপাশি রেখেও কাজটা করতে পারতাম। সেক্ষেত্রে আসুন আমরা এই ট্যাবটাকে অর্থাৎ এই উইন্ডোটাকে ডিটাচ করি, ট্যাবে না রেখে আলাদা একটা উইন্ডোতে নিয়ে যাই। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যাবটাকে ধরে যে কোনো এক জায়গায় ছেড়ে দিতে হবে। দেখুন এটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা স্ন্যাপ অ্যাসিস্টের মাধ্যমে দুটো পাশাপাশি রাখবো, উইন্ডোজ রাইট অ্যারো এবং এই ডকুমেন্টস। এবার দেখুন এই দুটো আমার পাশাপাশি রয়েছে। আমি এবার এদেরকে একটা থেকে আরেকটায় খুব সহজে কীভাবে নিয়ে যাই। ধরুন ওয়ালপেপারটা আমি আবার এখানে নিয়ে আসছি, বাট দিস টাইম মুভ করে। যখন আমি মুভ করছি আমাকে বলছে ভাই অলরেডি কিন্তু এই একই ফাইল এখানে আছে, আপনি কি করতে চাচ্ছেন? আমি বলছি ঠিক আছে, আমি এগুলোকে একটা একটা করে দেখে ডিসাইড করব। সো আমি লেট মি ডিসাইড ফর ইচ ফাইল। এখন আমি দেখতে পাচ্ছি একই নামে একই সাইজে একই ফাইল রয়েছে। সো আমি কোনটা নিব? হতে পারে এটা আমি সামান্য মডিফাইড করেছি, কিন্তু এর নাম এবং ফাইল এক্সটেনশন সেম আছে। ওকে, আমি ধরুন বললাম যে আমার এটাও লাগবে এবং এটাও লাগবে। আবার ডকুমেন্ট ফোল্ডার অর্থাৎ এই ফোল্ডারের থেকেই আপনি এই ফাইলটা নেবেন, আর এই ফোল্ডারের মধ্যে ইতিমধ্যে যেই ফাইলটা আছে সেটাই আপনি প্রাধান্য দেবেন। আর এই দুটোর মধ্যে আপনি এই ডান দিকের যেই ফোল্ডারটা অলরেডি আছে বা ফাইলটা অলরেডি আছে সেটাকেই প্রাধান্য দিবেন। এতে করে কি হবে দেখুন, এটার আরেকটা কপি ক্রিয়েট হয়ে যাবে, আর এগুলো একটা একটা করে মুভ হবে এবং রিপ্লেস হবে। সো আমি কন্টিনিউ ক্লিক করি, দেখুন এখন কিন্তু আমার এখানে এই যে এটা দুটো হয়ে গিয়েছে, কারণ আমি বলেছি এটাও রাখো এটাও রাখো। আর এই দিকে আমার এরও কিন্তু দুটো ফাইল রয়ে গিয়েছে, কারণ এই দুটো ফাইলের বেলায় আমি ডিসিশন নিয়েছিলাম এখান থেকে নিব না, আমার এখানে যেটা আছে সেটাই থাকবে। তাই এখানকার ফাইল এখানেই আছে আর এখানকার ফাইল এখানেই রয়ে গিয়েছে। এখন আমরা শিখব লাস্ট টিপসটা। সেটা কি? সেটা হচ্ছে কোনো ফোল্ডারের আইকন কীভাবে চেঞ্জ করতে হয়। সেটার জন্য আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করব, প্রপার্টিজ, কাস্টমাইজ, চেঞ্জ আইকন। সেখান থেকে ধরুন আমরা নিচ্ছি এই আইকনটা, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখুন আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যতই বড় করি আইকনটাও আমার সাথে বড় হচ্ছে, ওকে। আচ্ছা, এবার এটা তো গেল আমার ডিফল্ট, অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করার সাথে সাথেই কিন্তু এই আইকনগুলো আমরা পেয়ে যাই, বাই ডিফল্ট চলে আসে উইন্ডোজের সাথে। দেখুন এখানে অনেক আইকন রয়েছে, কিন্তু আমরা যদি চাই আমাদের পছন্দের কোনো আইকন বা লোগোকে ফোল্ডারের আইকন হিসেবে সেট করতে, সেক্ষেত্রে কী করতে হবে? ধরুন আমরা এই স্কিল নাম্বার এই ফোল্ডারটার আইকন চেঞ্জ করব এবং সেই আইকনটা আমরা এই ছবিটা দিয়ে চেঞ্জ করব। আমরা একটু প্রিভিউ দেখে নেই। এই ছবিটাকেই আমরা এই ফোল্ডারের আইকন হিসেবে চেঞ্জ করে ফেলব। তাহলে প্রথমে যেটা করতে হবে আমাকে, এই ছবিটা রয়েছে এখন জেপিজি ফরম্যাটে, এটা পিএনজি হতে পারে বা অন্য যে কোনো ইমেজ ফাইল হতে পারে। আমাকে যেটা করতে হবে এটাকে আইসিও ফরম্যাটে কনভার্ট করতে হবে। সেটার জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, আমরা লিখব জেপিজি টু আইসিও, এবার এন্টার প্রেস করব। তো এখান থেকে আমরা এই তৃতীয় লিঙ্কটা ক্লিক করছি, আমরা চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ছবি চুজ করব, এই হচ্ছে আমাদের ছবিটা, ওকে। এখন আমরা এখানে সাইজ দিয়ে দিতে পারবো যে ভাই কত বাই কত হবে। সো আমরা কিছুই সিলেক্ট করবো না এখান থেকে, ভাই তুমি তোমার মতো করে করে দাও, আমার শুধু একটা আইসিও ফাইল লাগবে। হ্যাঁ, স্টার্ট। দেখুন অলরেডি আমার ফাইলটা কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি ডাউনলোড করব, ডাউনলোডও হয়ে গেল। এখন আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব, ওকে। এই হচ্ছে আমাদের আইসিও ফাইল। আমরা এটাকে কাট করে আমাদের সেই যে কোনো জায়গায় রাখতে পারি আমরা, তবে যেই ফোল্ডারটা খুব বেশি নড়াচড়া হয় সেখানে রাখা যাবে না। ধরুন আমি এখানে রেখেছি, আমি যদি কখনও এই ফাইলটাকে এখান থেকে সরিয়ে ফেলি তাহলে কিন্তু আর এই ফোল্ডারের আইকনটা ঠিক থাকবে না। তার মানে এই আইএসও ফাইলটাকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে এটাকে আর ভবিষ্যতে মুভ করার সম্ভাবনা নাই। এবার কিন্তু আমাদের আইএসও ফাইল পেয়ে গেলাম। আমরা এবার ট্রাই করি, রাইট বাটন, প্রপার্টিজ, কাস্টমাইজ, চেঞ্জ আইকন।
এবার আমরা ব্রাউজ করব। আমরা জানি কোথায় রেখেছি, স্কিলোগ্রাম। এই হচ্ছে আমাদের আইএসও ফাইল। সিলেক্ট, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখুন এখন আমাদের ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের ইচ্ছে মতো। এই হচ্ছে আমাদের মূল ইমেজ ফাইলটা, আর এই হচ্ছে আমাদের ফোল্ডার। কংগ্রেচুলেশনস, আপনি কিন্তু উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স এবং যত ধরনের লেসন রয়েছে সব কিছু শিখে ফেলেছেন। অর্থাৎ এখন আপনার কাজ হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করে নিজের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করে 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 এই বিষয়ে আরও এক্সপার্ট হয়ে ওঠা। তো চর্চা করতে থাকুন, শিখতে থাকুন। হ্যাপি লার্নিং।